Today I will discuss class 7 NCERT history chapter number 1. The name is tracing changes through 8,000 years. In previous class 6, we will see that there will a chapter ancient medieval ancient history, and now I will discuss the medieval period. Look, the map number 1. Take look at the map number 1 and map number 2. So map 1 was made in the 1154 CE by the Arab geographer Ali Idrisi. The section reproduced here is a detail of the Indian subcontinent from his large map of the world. Map number 2 was made in the 1720s by French cartographer. The two maps are quite different even though they are the same area. The same area. In Al-Adrisi's map, South India is where we would expect to find North India and Sri Lanka is the island at the top. একটু ভালো করে দেখো, আমরা দেখতে পাচ্ছি ম্যাপ নাম্বার 1 এবং ম্যাপ নাম্বার 2, ঠিক আছে? যেখানে আছে আমাদের দেখতে পাচ্ছ ম্যাপ নাম্বার 1 এবং ম্যাপ নাম্বার 2টা সেকেন্ড পেজে আছে। তোমরা এনসিইআরটির বইয়ে দেখবে ম্যাপ নাম্বার 1 এর সাথে ম্যাপ নাম্বার 2 এর কোয়াইট ডিফারেন্ট আছে। তো সেই ডিফারেন্টটা কিভাবে ডিফারেন্টটা লক্ষ্য করা যাচ্ছে? এখানে দেখো ম্যাপ নাম্বার 1 এ যেটা শ্রীলঙ্কাকে কিন্তু আমাদের এখানে ভালোভাবে ওপরে তুলে ধরেছে। দেখুন নর্থ পার্টে কিন্তু এই শ্রীলঙ্কাকে তুলে ধরেছে, আর সাউদার্ন পার্টে আমাদের যেটা ইন্ডিয়ান ম্যাপে যেটা সাউথ পার্টে আছে সেটা কিন্তু নর্থে তুলে দিয়েছে, আর নর্থেরটা সাউথে। তো সেটাই কিন্তু আমাদের এখানে তুলে ধরেছে। ওকে, তো দেখো এখানে কি বলেছে, ম্যাপ নাম্বার 2 ওয়াজ মেড 1720, কিন্তু ম্যাপ নাম্বার 1টা কিন্তু আল ইদ্রিসি মেড করেছিল, এবং ম্যাপ নাম্বার 2টা যেটা আমাদের আছে সেটা কিন্তু একজন ফ্রেঞ্চ কার্টোগ্রাফার নির্মাণ করেছিল। দ্য টু ম্যাপস আর কোয়াইট ডিফারেন্ট ইভেন থ্রো দে আর এরিয়া দ্য সেম। ইন আল ইদ্রিসিস ম্যাপ, সাউথ ইন্ডিয়া ইজ ওয়্যার উই উড এক্সপেক্ট টু ফাইন্ড দ্য নর্থ ইন্ডিয়া অ্যান্ড দ্য শ্রীলঙ্কা ইজ দ্য আইল্যান্ড অ্যাট দ্য টপ। প্লেস নেমস অ্যাট মার্ক ইন দ্য আরবিক, এগুলো কিন্তু সব মার্ক করা হয়েছে, আরবিকেই কিন্তু মার্ক করা আছে। দেখতে পাচ্ছ এই যে ম্যাপ নাম্বার আমাদের 2, ঠিক আছে? ম্যাপ নাম্বার 2তে দেখতে পাচ্ছ আমাদের সাবকন্টিনেন্ট এই জায়গাটা আছে, শ্রীলঙ্কা এখানে আছে, কিন্তু ম্যাপ নাম্বার 1টা কিন্তু কোয়াইট ডিফারেন্ট আছে, ঠিক আছে? তো এখান থেকে যদি কোশ্চেন দেয়, এখান থেকে কিন্তু কোশ্চেন দিলে একটা মাত্র কোশ্চেন আসতে পারে এরকমভাবে যে ম্যাপ নাম্বার 1 এর সাথে ম্যাপ নাম্বার 2 এর কি ডিফারেন্স আছে, ঠিক আছে? তো এবারে চলে যায়, দেখো কার্টোগ্রাফার কাকে বলে। হোয়াট ইজ কার্টোগ্রাফার? কার্টোগ্রাফার মানে এ পার্সন হু মেক্স দ্য ম্যাপ, ঠিক আছে? এই সময় কিন্তু যারা ম্যাপটা মেক্স করতো তাদেরকেই বলা হতো কিন্তু কার্টোগ্রাফার বলা হতো, ঠিক আছে? নেক্সট দেখো কি আছে, অ্যান্ড দেয়ার আর সাম ওয়েল নোন নেমস লাইক কৌনৌজ ইন উত্তর প্রদেশ স্পেলড ইন দ্য ম্যাপ কোয়ানিচ। ম্যাপ নাম্বার 2 ওয়াজ মেড নিয়ারলি 600 ইয়ার্স আফটার ম্যাপ 1। ম্যাপ নাম্বার 1 নির্মাণ করার 600 বছর পরে কিন্তু ম্যাপ নাম্বার 2টা নির্মাণ করা হয়েছে, ঠিক আছে? ডিউরিং হুইচ টাইম ইনফরমেশন অ্যাবাউট দ্য সাবকন্টিনেন্ট হ্যাড চেঞ্জ কনসিডারেবলি। দিস ম্যাপ সিমস মোর ফ্যামিলিয়ার টু আস অ্যান্ড দ্য কোস্টাল এরিয়া ইন দ্য পার্টিকুলার আর সারপ্রাইজিংলি ডিটেল। দিস ম্যাপ ওয়াজ মেড বাই ইউরোপিয়ান সেলার্স অ্যান্ড দ্য মার্চেন্ট অন দেয়ার ভয়েজ। এই ম্যাপটা কিন্তু ইউরোপিয়ানদের কিন্তু ইউজ করা হয়েছিল, ঠিক আছে? তাহলে ম্যাপ নাম্বার 1 এবং 2টা কিন্তু তোমরা দেখে নিলে। তো ম্যাপ নাম্বার এবারে দেখো কি আছে, ইকুয়ালি ইম্পর্টেন্ট ইজ দ্য ফ্যাক্ট দ্যাট সায়েন্স অফ দ্য কার্টোগ্রাফার ডিফারেন্ট ইন দ্য টু পিরিয়ডস। when historians read documents, map texts from the past, they have to be sensitive to the different historical background, the context in which information about the past was produced. নেক্সট দেখো আমাদের নিউ অ্যান্ড ওল্ড টার্মিনোলজি নেক্সট টপিক হচ্ছে, যেটা নিউ অ্যান্ড ওল্ড টার্মিনোলজি যেটা ইউজ করা হয়েছিল আমাদের মেডিভেল পিরিয়ডে। আমাদের কিন্তু আমরা যে পিরিয়ডটা চলে আসলাম এটা কিন্তু মেডিভেল পিরিয়ডের পুরো একদম স্টার্টিং হচ্ছে, ঠিক আছে? তো মেডিভেল পিরিয়ডটা কি আছে, হিস্টোরিক্যাল রেকর্ডস, এখানে কিন্তু হিস্টোরিক্যাল রেকর্ডস করেছে, ঠিক আছে? রেকর্ডস ল্যাঙ্গুয়েজ হুইচ হ্যাভ চেঞ্জ কনসিডারেবলি ওভার দ্য ইয়ার। মেডিভেল পার্সিয়ান ফর এক্সাম্পল ইজ ডিফারেন্ট ফ্রম মডার্ন পার্সিয়ান। এই মেডিভেল পার্সিয়ান ল্যাঙ্গুয়েজটা কিন্তু কোয়াইট ডিফারেন্ট আছে। দ্য ডিফারেন্স ইজ নট জাস্ট উইথ দ্য রিগার্ড টু গ্রামার অ্যান্ড ভোকাবুলারি, দ্য মিনিং অফ দ্য ওয়ার্ড অলসো চেঞ্জ ওভার দ্য টাইম। মানে শুধুমাত্র কিন্তু ওনলি গ্রামার অ্যান্ড ভোকাবুলারি বেসেই চেঞ্জ হয়নি, ইট ইজ অলসো চেঞ্জ ইন দ্য টাইম অ্যান্ড মিনিং অফ দ্য ওয়ার্ড। টেক দ্য টার্ম হিন্দুস্তান। Take the term Hindustan, for example, today we understand it is an India, the modern nation state. When the term is used 13th century, Meenakshi Siraj, a chronological who wrote in Persian, he meant the the areas of Punjab, Haryana and the land between the Ganga and Jamuna. মানে যখন মীনাক্ষী সিরাজ যখন আমাদেরকে হিন্দুস্তানকে ডিফাইন করছিলেন, বর্ণনা করছিলেন, তখন কিন্তু আমাদের হিন্দুস্তান বলতে তিনি বুঝিয়েছিলেন পাঞ্জাব, হরিয়ানা অ্যান্ড দ্য ল্যান্ড বিটুইন দ্য গঙ্গা অ্যান্ড যমুনা। মানে পাঞ্জাব, হরিয়ানা এবং গঙ্গা যমুনার অঞ্চলটাকে বুঝিয়েছিলেন। কিন্তু বিভিন্ন ধরনের ঐতিহাসিক কিন্তু এটার মতকে বিভিন্ন দিয়েছেন। মীনাক্ষী সিরাজ কিন্তু সর্বপ্রথম ডেফিনেশন দিয়েছিলেন হিন্দুস্তানকে কিভাবে ডিফাইন করছি। নেক্সট দেখো, দ্য এরিয়া ইনক্লুডস ইন দ্য টার্মস অফ শিফটেড ইন দ্য কনটেক্সট শিফটেড ইন দ্য কনটেক্সট অফ সুলতানি, but the term never included South India. By the contrast, in the early 16th century, Babur used the Hindustan to describe the geographically fauna and culture of the inhabitants of the subcontinent, as we will see later in the chapter. মানে যখন বাবর যখন আমাদের হিন্দুস্তানকে ডিফাইন
ডিফাইন করছিল তখন কিন্তু তিনি জিওগ্রাফিক্যাল বেসে কিন্তু বাবর ডিফাইন করছিল এই হিন্দুস্তানকে, এবং তিনি কিন্তু ফ্লোরা ফনা এই ওয়ার্ড দুটো ইউজ করেছিলেন। এবং নেক্সটে আবার চলে আসি আমরা আমির খসরু, ঠিক আছে। আমির খসরু কীভাবে ডিফাইন করছিল হিন্দুস্তানকে? আমির খসরু ইউজ দ্য ওয়ার্ড হিন্দ, মানে আমির খসরু কিন্তু হিন্দুস্তানকে হিন্দ হিসাবে ডিফাইন করেছিলেন। উইল দ্য আইডিয়া অফ দ্য জিওগ্রাফিক্যাল অ্যান্ড দ্য কালচারাল এন্টিটি লাইক ইন্ডিয়া ডিড এক্সিস্ট, দ্য টার্ম হিন্দুস্তান ডিড নট ক্যারি দ্য পলিটিক্যাল অ্যান্ড দ্য ন্যাশনাল মিনিং হুইচ উই অ্যাসোসিয়েটেড উইথ ইট টুডে। মানে কিন্তু তাহলে আমরা জাস্ট দেখলাম আমাদের হিন্দুস্তানকে কিন্তু আগেকার দিনে বিভিন্নভাবে কিন্তু সবাই ইউজ করতো, ঠিক আছে। কেউ হয়তো মিনাচুর সিরাজ যে ছিলেন প্রথম 13th সেঞ্চুরিতে, তিনি কিন্তু হিন্দুস্তানকে কীভাবে ডেফিনেশন করেছিলেন পাঞ্জাব হরিয়ানার ল্যান্ডটা বেশে। এবং বাবর কিন্তু যখন আসলো, বাবর তখন জিওগ্রাফিক্যাল ফিচার্স, ফ্লোরা ফনা, উদ্ভিদ প্রাণী জগতের বৈশিষ্ট্য দিক থেকে কিন্তু আমাদের জিওগ্রাফি আমাদের হিন্দুস্তানকে তুলে ধরেছে। এবং লাস্ট হচ্ছে আমাদের কে করলো, আমির খসরু, তিনি কিন্তু হিন্দুস্তানকে একদম সিমিলার ওয়েতেই কিন্তু তিনি 14th সেঞ্চুরিতে বাবরের মতনই কিন্তু তিনি এটা ডিসকাস করেছিলেন হিন্দুস্তানকে, ঠিক আছে। এবারে আমরা চলে আসি নেক্সট হচ্ছে কনসেপ্টে ফরেনার। তো হিস্টোরিয়ানস টুডে হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্য টার্ম দে ইউজ বিকজ দ্য মিন দ্য ডিফারেন্ট থিংস অফ দ্য ইন দ্য পাস্ট। টেক ফর এক্সাম্পল এ সিম্পল টার্ম লাইক ফরেনার, ইট ইজ ইউজ টুডে মিন সামওয়ান হু ইজ নট অ্যান ইন্ডিয়া। মানে ফরেনার বলতে কিন্তু এই ফরেনার কথাটা কিন্তু বিভিন্ন রকমভাবে তুলে ধরছে, ঠিক আছে। কেউ আগেকার দিনে যখন ইট ইজ ইউজড এ মিন সামন, আমরা জানি ফরেনার মানে কি, যারা ইন্ডিয়ানে থাকে না, ঠিক আছে, তারা অন্য জায়গায় থাকে, তাদেরকে আমরা ফরেনার ধরি। বাট দ্য মেডিভিয়াল পিরিয়ড ফরেনার ওয়াজ অ্যান এনি স্ট্রেঞ্জার হু অ্যাপিয়ার্ড সে ইন দ্য ভিলেজ, সামন হু ওয়াজ নট এ পার্ট অফ দ্য দ্যাট সোসাইটি অর কালচার। কিন্তু মেডিভিয়াল পিরিয়ডে কিন্তু আমাদেরকে ফরেনারকে কী বলা হতো, যে কালচারের পার্ট নয়, ঠিক আছে। ইন হিন্দি দ্য টার্ম ফারদাসি, হিন্দিতে কি বলে, হিন্দিতে বলে ফারদাইসি, ঠিক আছে, পারদেসি মাইট বি ইউজ টু বি ডিসক্রাইব such a person and the Persian ajnabi. A city dweller therefore might have regarded a forest dweller as a foreigner, but two peasants living in the same village were not foreigner to each other even though they may have had different religious or caste background. মানে এখানে বলতে চাইছে আমাদের কিন্তু ফরেনারকে বিভিন্ন টার্মে কিন্তু ইউজ করা হতো। মেডিভিয়াল পিরিয়ডে একটাভাবে ইউজ করা হয়েছিল, মেডিভিয়াল পিরিয়ডে ইউজ করা হয়েছিল যাতে আমাদের ফরেনার যাদেরকেই আমরা, যারা আমাদের কালচারের পার্ট নয় বা সোসাইটির পার্ট নয়, তাদেরকে ফরেনার ধরবো। কিন্তু প্রেজেন্টলি আমরা কিন্তু ডিসকাস করি ফরেনারকে কাকে বলবো, যখন আমাদের ইন্ডিয়ার মধ্যে যে যারা নয় তাদেরকেই তো আমরা ফরেনার বলবো। এইখান থেকে কিন্তু এইরকম কোশ্চেনই আসতে পারে, ঠিক আছে, কেমনভাবে ফরেনারকে ডিফাইন করা হয়েছিল বিভিন্ন পিরিয়ডে। এবারে আমাদের চলে যায় নেক্সট টপিক, যেটা আছে আমাদের historians and their sources, ঠিক আছে। তো লুক এটা পেজ, হিস্টোরিয়ান ইউজ ডিফারেন্ট টাইপ অফ সোর্সেস টু লার্ন। একটু জাস্ট বলে দিই, এখানে কিন্তু যখন হিস্টোরিয়ান কথাটা ইউজ করা হয়েছিল, মানে হিস্টোরিয়ানস এবং দেয়ার সোর্সেস, এখানে কীভাবে বিভিন্ন টাইপের সোর্স পাওয়া গেছিলো, ঠিক আছে, সেটা কিন্তু এখানে তুলে ধরেছে। হিস্টোরিয়ান ইউজ ডিফারেন্ট টাইপ অফ সোর্সেস টু লার্ন অ্যাবাউট দ্য পাস্ট ডিপেন্ডিং আপন দ্য পিরিয়ড স্টাডি অ্যান্ড দ্য নেচার অফ দেয়ার ইনভেস্টিগেশন। লাস্ট ইয়ার ফর এক্সাম্পল ইউ রিড অ্যাবাউট রুরাল অফ দ্য গুপ্ত ডাইনাস্টি অ্যান্ড দ্য হর্ষবর্ধন। ইন দিস বুক উইল রিড অ্যাবাউট দ্য ফলোয়িং 1000 years from roughly 700 to 1750। আমরা কিন্তু এই বইটায় কিন্তু মেডিভিয়াল পিরিয়ডে 700 থেকে 1750 মধ্যে যত ইনসিডেন্ট ঘটেছিল সেটা আমরা কিন্তু পড়বো। ইউ উইল নোটিস সাম কন্টিনিউয়ালি ইন দ্য সোর্সেস ইউজ বাই হিস্টোরিয়ান ফর দ্য স্টাডি অফ দিস পিরিয়ড দে স্টিল রিয়েলি অন কয়েন্স, ইনস্ক্রিপশন, আর্কিটেকচার, টেক্সচুয়াল রেকর্ড ফর ইনফরমেশন। মানে তাদের যে ইনফরমেশন পেতাম আমরা কোথা থেকে পেতাম, মানে তাদের যে অস্তিত্ব আছে, এই মেডিভিয়াল পিরিয়ডে মানুষের অস্তিত্ব আছে, আমরা কোথা থেকে পেয়েছি, নিশ্চয়ই কয়েনের মধ্যে তারা কিছু করে রেখেছিল, ইনস্ক্রিপশন, আর্কিটেকচার, ঠিক আছে, টেক্সচুয়াল যে রেকর্ডগুলো আছে সেখান থেকে কিন্তু আমরা এদের সোর্সগুলো পাই, ঠিক আছে। এটা কিন্তু ইম্পর্টেন্ট আছে, তোমরা এখানটায় দেখে নিও। নেক্সট দেখো কি আছে, দ্য নাম্বার অ্যান্ড ভ্যারাইটি অফ দ্য টেক্সচুয়াল রেকর্ড ইনক্রিজ ড্রামাটিক্যালি ডিউরিং দিস পিরিয়ড, দে স্লোলি ডিসপ্লেস আদার টাইপস অফ অ্যাভেলেবল ইনফরমেশন। থ্রু দিস পিরিয়ড পেপার গ্র্যাজুয়ালি বিকেম চিপার অ্যান্ড মোর ওয়াইডলি অ্যাভেলেবেল। মানে আগে কিন্তু পেপারকে ভালোভাবে পাওয়া যেত না, পেপার কিন্তু আস্তে আস্তে চিপার হলো, আস্তে আস্তে সবাই কিন্তু পেতে থাকলো পেপারটাকে, ঠিক আছে। পেপার মানে বুঝতেই পারছো কাগজ। পিপল ইউজ ইট টু রাইট হলি টেক্সট, ক্রনিক অফ রুলার্স, লেটার অ্যান্ড টিচিং অ্যান্ড সেন্ট, পিটিএনস অ্যান্ড জুডিশিয়াল রেকর্ডস অ্যান্ড ফর রেজিস্টার অফ দ্য অ্যাকাউন্ট অ্যান্ড টেক্সেস। ম্যানুস্ক্রিপ্ট ওয়ার কালেক্টেড বাই দ্য ওয়েলদি পিপল, রুলার্স, মোনাস্ট্রিজ অ্যান্ড টেম্পলস, দে ওয়ার প্লেস ইন দ্য লাইব্রেরিজ অ্যান্ড আর্চিভস। এবারে বলবো ম্যানুস্ক্রিপ্ট কি, হোয়াট ইজ ম্যানুস্ক্রিপ্ট। ম্যানুস্ক্রিপ্ট হলো এমন একটা জিনিস যেটাকে আমরা কী করি,
ম্যানুস্ক্রিপ্ট মানে হচ্ছে যেটা হাতে লেখা হয়, সেটাকেই বলা হয় ম্যানুস্ক্রিপ্ট। এই ম্যানুস্ক্রিপ্ট কিন্তু আমাদেরকে কালেক্ট করা হতো কাদের দ্বারা? ওয়েলদি পিপল, রুলার্স, এবং তাদের যে কথাগুলো, তাদের টেম্পলের যে কথা বা মোনাচিস্টের কথা, রাজ্যের যে কথা, সেগুলো কিন্তু একটা লাইব্রেরিতে রাখা থাকতো এবং সেইটাকেই বলা হতো অ্যাচিভ। তাহলে হোয়াট ইজ অ্যাচিভ? এ প্লেস ওয়্যার ডকুমেন্ট অ্যান্ড দ্য ম্যানুস্ক্রিপ্ট আর স্টোর, মানে আমাদের যে ডকুমেন্টগুলো ছিল এবং ম্যানুস্ক্রিপ্টগুলো যেখানে স্টোর থাকতো সেটাকেই বলা হতো কিন্তু কী বলা হতো? সেটাকেই কিন্তু বলা হতো অ্যাচিভস। ঠিক আছে, তো এইবারে দেখো একটুখানি এখানে কনসেপ্টটা দেখবে। দ্য ম্যানুস্ক্রিপ্ট অ্যান্ড ডকুমেন্টস প্রোভাইড এ লট অফ ডিটেলস অ্যান্ড দ্য ইনফরমেশন অফ দ্য হিস্টোরিয়ান, বাট দে আর অলসো ডিফিকাল্ট টু ইউজ। এই ম্যানুস্ক্রিপ্ট কিন্তু আমাদের কী দিত? বিভিন্ন সম্পর্কে তথ্য দিত, কিন্তু এটা কিন্তু হিস্টোরিয়ানরা কিন্তু এটা কিন্তু ইউজ করা কিন্তু ডিফিকাল্ট ছিল। একটা সময় পর তুমি একটা বন্ধুর খাতা থেকে কপি করছো, ঠিক আছে, তুমি কি পুরোপুরি কপি করতে পারছো? নিশ্চয়ই নয়, কিছু একটা চেঞ্জ করবে। তখন এই হিস্টোরিয়ানগুলো যেগুলো লিখতো ম্যানুস্ক্রিপ্টগুলো, তারা কিন্তু অন্য আরেকজন কী করতো? স্ক্রাইবস যারা ছিল তারা কিন্তু কপি করতো। দেয়ার ওয়াজ নো প্রিন্টিং প্রেস ইন দিস দোজ ডেজ, মানে ইন দ্যাট টাইম দেয়ার ওয়াজ নো প্রিন্টিং প্রেস, সো স্ক্রাইবস কপিড ম্যানুস্ক্রিপ্ট বাই হ্যান্ড। তখন কিন্তু এই স্ক্রাইবসরা কপি করতো ম্যানুস্ক্রিপ্টগুলোকে হাতের সাহায্যে, ঠিক আছে, মানে তারা নিজেরা কিন্তু চেঞ্জ করে নিজেদের মতো করে লিখতো। If you have ever copied a friend's homework, you would know that this is not a simple exercise. Sometimes you cannot read your friend's handwriting and are forced to guess what is written. As a result, there are small but significant differences in your copy and your friend's homework. Manuscript copying is somewhat similar. As scribes copied manuscript, they also introduced small changes. A word here, a sentence there. This small difference grew over century of copying until manuscript of the same text because substantially different from one another. This is a serious problem because we rarely find the original manuscript of the author today. We are totally dependent upon the copies made by later scribes. মানে যখন একটা, এখানে যেটা আমি এক্সাম্পল দিলাম সেটাই আছে এখানে। দেখো, যখন তুমি বন্ধুর কপিটা কপি করছো তখন কি পুরোপুরি কপি করতে পারছো? তুমি তার হ্যান্ডরাইটিং নাও বুঝতে পারো, তখন তোমাকে তো চেঞ্জ করতে হবে কিছু। স্ক্রাইবরাও ঠিক তেমনি লেখকদের এটাকে একটুখানি চেঞ্জ করে নিজেদের মতো করে কিন্তু তুলে ধরতো, ঠিক আছে, সেটাকেই কিন্তু স্ক্রাইবস বলা হতো এবং তারা কিন্তু একটু চেঞ্জ আনতো। অন অকেশনস অথর্স রিভাইজ দেয়ার ক্রনিক্স অ্যাট ডিফারেন্ট টাইম, মানে ডিফারেন্ট টাইম ক্রোনোলজিতে, ডিফারেন্ট পিরিয়ডে কিন্তু এটা চেঞ্জ হতো। দ্য 14th century chronologists, জিয়াউদ্দিন বান্নি রোট হিজ ক্রনিক ফার্স্ট। জিয়াউদ্দিন বান্নি কিন্তু ফার্স্ট ক্রনিক লিখেছিলেন 1356 অ্যান্ড অ্যানাদার ভার্সন 2 years লেটার। প্রথম ভার্সনটা লিখেছিলেন 1356-এ এবং সেকেন্ড ওটাকে আবার করে সেকেন্ড ভার্সনে লিখেছিলেন 2 years later, মানে 1358-এ। দ্য টু ডিফার ফ্রম ইচ আদার, বাট স্টুডেন্ট ডিড নট নো অ্যাবাউট দ্য এক্সিস্টেন্স অফ দ্য ফার্স্ট ভার্সন আনটিল 1960। ইট রিমেন লস ইন দ্য লার্জ লাইব্রেরি কালেকশন। কিন্তু প্রথমে কিন্তু তারা কিন্তু এটা ফার্স্ট ভার্সনটা কিন্তু যারা জানতে পারেনি 1960 পর্যন্ত, এটা কিন্তু এখনও লাইব্রেরিতে কালেকশানে আছে। ঠিক আছে, তাহলে তোমরা এখানটাকে বুঝতে পারলে। আমরা তাহলে কী কী কনসেপ্টটা শেষ করলাম? আমরা ম্যাপ নাম্বার 1 এবং 2 দেখলাম, যেটা হচ্ছে কি আলিদ্রিসি ম্যাপের সাথে কি ডিফারেন্স আছে। তারপরে আমরা দেখলাম কি সোর্সেস আছে, ঠিক আছে, এবং দেখলাম কি ফরেনার কি, এবং ফরেনারটা দেখলাম, এবং দেখলাম হচ্ছে ম্যানুস্ক্রিপ্ট এবং তার স্ক্রাইবস। ঠিক আছে, এবারে চলে যাবো নিউ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্রুপ। এইখানে আমাদের সোশ্যাল লাইফে কিন্তু কিছু চেঞ্জ দেখা গিয়েছিল, ঠিক আছে, কী চেঞ্জ দেখা গিয়েছিল? হোয়াট ইজ দ্য চেঞ্জ অফ দ্য নিউ সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল গ্রুপ মেডিভেল পিরিয়ডে? তো সেটা আমরা ডিসকাস করবো এখন। দেখো কি আছে, দ্য স্টাডি অফ দ্য 1000 years between 700 to 1750 is a huge challenge to historian, largely because of the scale and variety of the development that occur over the period. At different moments in this period, new technology made their appearance, like Persian wheel in irrigation, the spinning wheel in weaving, and the ফায়ারম্যানস ইন কম্ব্যাট। এখানে কিন্তু বিভিন্ন টাইপের টেকনোলজি এসেছিলো, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। পার্সিয়ান হুইল এসেছিলো ইরিগেশনের জন্য, স্পাইনিং হুইল হয়েছিল ওয়েভিংয়ের জন্য, ফায়ারম্যান ইন কম্ব্যাট, ঠিক আছে। নিউ ফুডস অ্যান্ড ভিয়েভার্স অ্যারাইভ ইন দ্য সাবকন্টিনেন্ট। নতুন কিন্তু ফ্রুট প্রোডাকশনও হয়েছিল, সেগুলো কী কী হয়েছিল? দেখো, পটেটো, কর্ন, চিলি, টি অ্যান্ড কফি। ইটস অলসো হেয়ার, এখানে কিন্তু আমরা এগুলোও লক্ষ্য করা গেছিলো, ঠিক আছে। রিমেম্বার দ্যাট অল দিস ইনোভেশন, নিউ টেকনোলজি অ্যান্ড ক্রপস কেম অ্যালং উইথ পিপল হু ব্রট আদার আইডিয়া উইথ দেম অ্যাজ ওয়েল। অ্যাজ এ রেজাল্ট দিস ওয়াজ এ পিরিয়ড অফ ইকোনমিক্যাল, পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল চেঞ্জেস। এই পিরিয়ডে আমাদের যে মেডিভেল পিরিয়ডে শুধুমাত্র কি ইকোনমিক্যাল চেঞ্জ হয়েছে এবং বা শুধুমাত্র কি রিলিজিয়াস চেঞ্জ হয়েছে? না, সব কিছুর কিন্তু চেঞ্জ হলো আস্তে আস্তে। ইকোনমিকের চেঞ্জ হলো, পলিটিক্যালের চেঞ্জ হলো, এমনকি ম্যাপেরও কিন্তু চেঞ্জ করেছিল তারা। যখন বিদেশিরা মানে ইংরেজরা আসবে তখন কিন্তু তার জন্য কী করলো, ম্যাপটাকেও কিন্তু তারা ভালো করে ডিসকভার করতে হলো, তারপরে তো তারা আসতে পারতো। তো পলিটিক্যাল, সোশ্যাল, কালচারাল সব কিছু কিন্তু চেঞ্জ হলো। এবারে একটা নতুন কনসেপ্টে চলে আসি, মোবিলিটি কি, হোয়াট ইজ মোবিলিটি, ঠিক আছে। মোবিলিটি, দিস ওয়াজ অলসো পিরিয়ড অফ মোবিলিটি। গ্রুপ অফ পিপল ট্রাভেলিং লং ডিস্টেন্স ইন সার্চ অফ অপরচুনিটি। দ্য সাবকন্টিনেন্ট হেল্ড ইমেন্স ওয়েলথ অ্যান্ড দ্য পসিবিলিটিস ফর পিপল টু কার্ভ এ ফরচুন. One group of people who become important in this period were the Rajputra, a name of derived from Rajputra,
দ্য সন অফ এ রুলার মানে হচ্ছে পিপলরা যখন এক জায়গাতে কোনো জায়গায় যেত কিসের জন্য যেত, কোনো একটা অপরচুনিটির জন্য, তেমনি একটা নতুন একটা ইম্পর্টেন্ট গ্রুপ ছিল, দ্য নেম দ্য গ্রুপ ইজ রাজপুতা হুই রাজপুত। এই রাজপুত নেমটা ড্রাইভ হয়েছে রাজপুতরা থেকে। দ্য মানে কি এর মানেটা হচ্ছে একজন সনের রুলার, ঠিক আছে। বিটুইন 18 অ্যান্ড 14 সেঞ্চুরি মানে 18 এবং 14 সেঞ্চুরির মধ্যে দ্য টার্ম ওয়াজ অ্যাপ্লাইড মোর জেনারেলি টু এ গ্রুপ অ্যান্ড অরিয়ার্স হু ক্লেম ক্ষত্রিয় কাস্ট স্ট্যাটাস। মানে এরাই কিন্তু এই রাজপুতরাই পরবর্তীকালে কিন্তু নিজেদেরকে ক্ষত্রিয় ক্ল্যাম বলে দাবি করেছিল, ঠিক আছে। দ্য টার্ম ইনক্লুডেড নট জাস্ট রুলার অ্যান্ড চিপচ্যান্স বাট অলসো সোলজার অ্যান্ড কমান্ডার হু সার্ভ ইন দ্য আর্মিস ইন ডিফারেন্ট মোনার্চিস অল ওভার দ্য সাবকন্টিনেন্ট। আমাদের ইন্ডিয়ার যে সাবকন্টিনেন্ট জুড়ে যাতে চারপাশে সাবকন্টিনেন্ট জুড়ে যে এই এরা কি শুধুমাত্র রুলার ছিল না, তারা কিন্তু কী করতো, কমান্ডার বা সোলজারের ভূমিকাও কিন্তু পালন করেছিল এরা, আর্মির ভূমিকা, ঠিক আছে। তো এখানে দেখো আর কি আছে, আদার গ্রুপ, এখানে কিন্তু আরও কিছু কিছু গ্রুপ এসেছিলো, যেমন মারাঠা, শিখ, জাট, আহোমস অ্যান্ড ক্ষত্রিয় অলসো ইউজ দ্য অপরচুনিটি অফ দ্য এজ অফ দ্য টু বিকাম পলিটিক্যালি ইম্পর্টেন্ট। মানে এরাও কিন্তু পলিটিক্যালি ইম্পর্টেন্টের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট এখানে কিন্তু গ্রুপ এসেছিল, ঠিক আছে। এরাও কিন্তু এদেরও কিন্তু উদ্ভব হয়েছিল। তাহলে এখানে যদি বলি হ্যাবিটেটটা কি, হোয়াট ইজ হ্যাবিটেট, এখানে একটা নতুন কনসেপ্ট আসবে যেটা আমাদের প্যারা নাম্বার নেক্সট প্যারাতেই আছে। হ্যাবিটেটটা কি, হ্যাবিটেট refers to the environment of a region and the social and economic lifestyle and its resident. আমি এটা হ্যাবিটেটটা বলছি, দেখো কি বলতে চাইছে, হ্যাবিটেটটা কেন কোন প্রসঙ্গে আসলো। থ্রু আউট দিস পিরিয়ড দেয়ার ওয়াজ আ গ্র্যাজুয়াল ক্লিয়ারিং অফ দ্য ফরেস্ট অ্যান্ড দ্য এক্সটেনশন অফ দ্য এগ্রিকালচার, এ চেঞ্জ ফার্স্ট অ্যান্ড মোর কমপ্লিট সাম এরিয়া দ্যান আদার্স। মানে হ্যাবিটেটটা মানে কি, আস্তে আস্তে তো ফরেস্ট এবং এগ্রিকালচারের এটা একটা কী হলো, এক্সটেন্স হলো, বিস্তার হলো, তখন তারা কী করবে, তারা কি একটা জায়গায় থাকবে, নিশ্চয়ই নয়, তাদের লাইফস্টাইল হ্যাবিটেটেরও তো চেঞ্জ হলো। তখন মেনি ফরেস্ট ডুয়েলার মাইগ্রেট হতে থাকলো, মানে এক জায়গা থেকে অন্য জায়গায় মাইগ্রেট করলো। others started tilling and the land and they become peasants. কেউ কেউ কিন্তু চাষের কাজেও যুক্ত হলো। This new peasants group gradually began to influence by regional market, chiefsmen, priests, monarchies and temple. They become part of the large complex society. তারা কিন্তু আস্তে আস্তে জঙ্গলে থাকলো না, এবারে কিন্তু লার্জ সোসাইটির পার্ট হয়ে গেল, কমপ্লেক্স সোসাইটির, and were to require to pay taxes and the offer goods and service of local lords. As a result, significant economic and the social difference emerged among the peasants. Some possess were more productive land. এখানে কিন্তু আরও প্রোডাক্টিভ ল্যান্ড, ক্যাটেল, কম্বাইন, অ্যারিস্টটল ওয়ার্ক, এগুলো কিন্তু সব এই কিন্তু এখানে প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। এবারে দেখো চলে আসে জাতি কি, হোয়াট ইজ জাতি। এ সোসাইটি অ্যাজ সোসাইটি বিকাম মোর ডিফারেন্সিয়েটেড, পিপল ওয়্যার গ্রুপড ইন্টু জাতিস অর সাবকাস্ট অ্যান্ড র্যাঙ্ক অন দ্য বেসিস অফ দেয়ার ব্যাকগ্রাউন্ড অ্যান্ড দেয়ার অকুপেশন। এখানে কিন্তু একটা গ্রুপ চলে আসলো এবং তাদেরকে কিন্তু জাতি বলা হতো, এবং এদের কিন্তু র্যাঙ্কটা ছিল একটা ব্যাকগ্রাউন্ডে, ঠিক আছে, এবং তাদের অকুপেশন বেসে। র্যাঙ্কস ওয়ার নট ফিক্স পারমানেন্টলি, র্যাঙ্কটা কিন্তু পারমানেন্টলি ফিক্স ছিল না। অ্যান্ড ভ্যারিড অ্যাকর্ডিংলি টু দ্য পাওয়ার, মানে ধরো কোনো যার পাওয়ারটা বেশি, যার রিসোর্সটা বেশি, সে কিন্তু জাতির মেম্বার হতে পারতো, ঠিক আছে। র্যাঙ্কস ওয়ার নট ফিক্স পারমানেন্টলি অ্যান্ড ভ্যারিড ফ্রম অ্যাকর্ডিং টু দেয়ার পাওয়ার, ইনফ্লুয়েন্স অ্যান্ড রিসোর্স কন্ট্রোল বাই দ্য মেম্বার অফ দ্য জাতিস। দ্য স্টেটাস অফ দ্য সেম জাতি কুড ভ্যারি ফ্রম এরিয়া টু এরিয়া, মানে এই জাতির স্টেটাসটা একটা এরিয়া থেকে আরেকটা এরিয়াতেও কিন্তু ভ্যারি করতে পারতো, ঠিক আছে। নেক্সট দেখো কি আছে, জাতি ফ্রেমড দেয়ার ওন রুলস অ্যান্ড দ্য রেগুলেশন টু দ্য ম্যানেজিং দ্য কন্ডাক্ট অফ দেয়ার মেম্বার। তাদের যে মেম্বারগুলো ছিল, সদস্যগুলো ছিল, তাদের কিন্তু সব করার জন্য, তাদেরকে কিন্তু দেখাশোনার জন্য তিনি নিজেদের এই জাতি কিন্তু নিজের মতো করে রেগুলেশন রুলস চালু করতে পারত। দিস রেগুলেশন ওয়ার এনফোর্স বাই অ্যান অ্যাসেম্বলি অফ এল্ডার ডেসক্রাইব ইন দ্য সাম এরিয়া জাতি পঞ্চায়েত। তাহলে যদি বলে হোয়াট ইজ জাতি পঞ্চায়েত, তখন কিন্তু যেখানে হচ্ছে জাতি পঞ্চায়েত এমন একটা অ্যাসেম্বলি ছিল, সেটা হচ্ছে এল্ডারদের জন্য, বড়দের জন্য, বয়স্কদের জন্য। এখানে ডেসক্রাইব করা হতো সাম এরিয়া অ্যাজ জাতি পঞ্চায়েত, ঠিক আছে, সেটাকে কিন্তু জাতি পঞ্চায়েত বলা হতো। বাট জাতিস ওয়ার অলসো রিকোয়ার্ড টু ফলো দ্য রুলস অফ দেয়ার ভিলেজ। সিভিরাল ভিলেজেস ওয়ার গভর্ন বাই চিফম্যান টুগেদার, দে ওয়ার অনলি ওয়ান স্মল ইউনিট অফ দ্য স্টেট। মানে এই চিফম্যান দ্বারাও কিন্তু এই জাতি পঞ্চায়েতটা কী করা হতো, রুল করা হতো, ঠিক আছে। তাহলে আমাদের এখান থেকে আমরা চলে গেলাম, আমাদের রুলসের জাতির কনসেপ্টটাও ক্লিয়ার হয়ে গেছে সবার আশা করি। এবারে দেখো চলে যাই হচ্ছে রিজিয়ন অ্যান্ড এম্পায়ারের দিকে, ঠিক আছে। আমাদের এই মেডিভিয়াল পিরিয়ডে যে রিজিয়ন এবং এম্পায়ারের যেটা এসছিল, সেটা কীভাবে এসছিল এবং কেমনভাবে এসছিল, রিজিয়নটা দেখে নিই। দেখো রিজিয়নটা কী আছে, লাস্ট স্টেটস লাইক দ্য চোলাস, তুঘলকস অ্যান্ড আমরা কিন্তু লার্জ স্টেটস লাইক দোজ চোলা, তুগলক, মুঘল এনকম্পাস মেরি রিজনে সংস্কৃত প্রশস্তি। For an example, praising the Delhi Sultan Ghiyasuddin Balban, explained that he was a ruler of the vast empire that stretched from Bengal
মানে গিয়াসউদ্দিন বলবন ডেসক্রাইব করেছিল, মানে তার কিন্তু রুলটা কিন্তু বাংলার একদম বেঙ্গলের আরেকটা নাম ছিল, তখন বলা হতো গৌড়, ঠিক আছে, ইন দ্য ইস্ট অফ দ্য, মানে এটা ইস্টের দিকে ছিল, এবং গজনি যেটাকে বলা হতো গজনা। এখানে বলা হবে, কোশ্চেন দেবে হয়তো গজনা, গজনির নামটা কী ছিল আগে, যেটা আফগানিস্তানে ছিল ওয়েস্ট পার্টে, তাই তো, এই যে আমাদের এই দিকটা আফগানিস্তান আছে, এখানটা আমাদের বেঙ্গল আছে, যেটা বলছে গৌড়, ঠিক আছে। তো সাউথ ইন্ডিয়া দ্রাবিড় এবং এগুলো সব কিন্তু তিনি ইনক্লুড করেছিলেন, ইনি কিন্তু সবগুলো কী করেছিলেন, তিনি কিন্তু এইটাতে পুরো এক্সপ্লেন করেছিল তার রুলটা, ঠিক আছে। পিপল অফ ডিফারেন্ট রিলিজিয়ন গৌড়, অন্ধ্র, কেরালা, কর্ণাটক, মহারাষ্ট্র অ্যান্ড গুজরাট অ্যাপারেন্টলি ফ্লেড বিফোর দিস আর হিস আর্মিস, তার মানে তার আর্মি কিন্তু জিয়াউদ্দিন বার্নির, গিয়াসউদ্দিন বলবনের আর্মি কিন্তু চারিদিকে ছড়ানো ছিল, অন্ধ্র, কেরালা, কর্ণাটক, ঠিক আছে। হিস্টোরিয়ানস regard these as exaggerated claims to conquest. At the same time, they try to understand why rulers kept claiming to have control over different parts of the subcontinent. তিনি কিন্তু বিভিন্ন পার্টে সাবকন্টিনেন্টে কিন্তু কন্ট্রোল চালিয়েছিলেন। এবারে আমরা আমির খসরু কনসেপ্টে চলে আসি, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন এখান থেকে আসে আমির খসরু। 1380-তে দ্য পোয়েট আমির খসরু নোটেড দ্যাট দেয়ার ওয়াজ আ ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজ, তিনি কিন্তু বিভিন্ন ল্যাঙ্গুয়েজকে বিভিন্ন জায়গার নাম অনুসারে করেছিলেন, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ সাউথ কর্ণাটক যে রিজিয়নটা আছে, মানে আমাদের সাউথ কর্ণাটকের যে রিজিয়নটা, সিন্ধি, লাহোরি, কাশ্মীরি, দ্রাভেস্তি, মানে একটু ম্যাপটা তোমরা একটু ফলো করো, এখানে আমাদের যেটা দেখতে পাচ্ছি এই জায়গাটা, এইখানটায় দেখো সাউথ কর্ণাটক, তাই তো। এই সাউথ কর্ণাটকের জায়গাটা তিনি কীভাবে নাম ডিফাইন করেছিলেন, দেখো তিনি কীভাবে ডিফাইন করেছিলেন, বলেছিলেন যে এই জায়গাটাকে সিন্ধি, তারপর বলেছিলেন লাহোরি, কাশ্মীরি, দ্রাভেস্তি। এবং যখন বলবে অন্ধ্রপ্রদেশের জায়গাটা চলে যাবে, তখন তিনি ডিফাইন করলেন তেলেঙ্গানি হিসাবে, গুজরাটকে গুজরারি হিসাবে, এবং তামিলনাড়ুকে মাবারি হিসাবে, এবং বেঙ্গলকে গৌড়ি হিসাবে, ঠিক আছে। ইস্টার্ন উত্তরপ্রদেশকে আওয়াদি হিসাবে, অ্যান্ড হিন্দাই হিসাবে আমাদের দিল্লি এরিয়াটাকে কিন্তু ডিফাইন করেছিল, ঠিক আছে। তো আমির খসরু কিন্তু বিভিন্ন রিজিয়নকে বিভিন্ন নামে কিন্তু ডিফাইন করলো। আমির খসরু ওয়েন্ট টু এক্সপ্লেন দ্যাট ইন দ্য কন্টেস্ট টু দিস ল্যাঙ্গুয়েজ দেয়ার ওয়াজ আ সংস্কৃত হুইচ ডিড নট বিলং টু দ্য এনি রিলিজিয়ান, ইট ওয়াজ অ্যান ওল্ড ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য কমন পিপল ডু নট নো ইট, ওনলি দ্য ব্রাহ্মণ ডু। তিনি কিন্তু বলেছিলেন যে সংস্কৃত এমন একটা ল্যাঙ্গুয়েজ ছিল, ওল্ড ল্যাঙ্গুয়েজ ছিল, যদি বলে কে সংস্কৃতকে ওল্ড ল্যাঙ্গুয়েজ বলেছিল, এবং শুধুমাত্র কিন্তু সংস্কৃতটা তখন জানতো ব্রাহ্মণরাই, ঠিক আছে। To make a list of the language mentioned by Amir Khosrow, prepare another list of the name of the language spoken today. It is mentioned. Underline name the. এটা তোমাদের কাজ দিয়েছে, এখান থেকে একটা কোশ্চেন আছে, ডিড ইউ নোটিস দ্যাট দ্য নেমস বাই হুইচ ল্যাঙ্গুয়েজ আর নোন হ্যাভ চেঞ্জ ওভার টাইম, মানে কোন ল্যাঙ্গুয়েজটা তাদের চেঞ্জ হয়েছিল টাইম জুড়ে জুড়ে, সেটা কিন্তু তোমাদেরকে অ্যান্সারটা দিতে হবে। তোমরা কিন্তু অ্যান্সারটা কমেন্ট বক্সে দিয়ে রেখো। এবারে দেখো কী আছে, বাই 700 মেনি রিলিজিয়ান্স লাইক মেনি রিজিয়ন্স অলরেডি পসেস ডিস্টিংক্ট জিওগ্রাফিক্যাল ডাইমেনশন অ্যান্ড দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড দ্য কালচারাল ক্যারেক্টারিস্টিক, বিভিন্ন কিন্তু রিজিয়ন কিন্তু তাদের কালচারাল জিওগ্রাফিক্যালি ডাইমেনশনটা কিন্তু ছড়িয়েছিল। ইউ উইল লার্ন মোর অ্যাবাউট দিস ইন চ্যাপ্টার 9। দে ওয়ার অলসো অ্যাসোসিয়েটেড উইথ দ্য স্পেসিফিক রুলিং ডাইনাস্টি। দেয়ার ওয়াজ অলসো কনসিডারেবল conflict between these state. Occasionally dynasties like the Chola, Khalji, Tughlaq, Mughal were able to build in empire, and that was in pan regional. যদি বলে pan regional, কোন রিজিওনাল গুলোকে বলে, চোল, খলজি, তুগলক অ্যান্ড মুঘল ওয়ার অ্যাবেল টু বিল্ড অ্যান্ড এম্পায়ার, তারা কিন্তু তাদের রাজ্যটাকে বানিয়েছিল এবং স্প্যানিং করেছিল বিভিন্ন, মানে তার রাজ্যটা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে দিয়েছিল, শুধু একটা জায়গায় তো ছিল না। তো নট অল দিস এম্পায়ার, এই রিজিয়নটাকে কিন্তু আমরা কি বলে থাকি, প্যান রিজিয়ন বলে থাকি। এখান থেকে যদি কোশ্চেন আসে হোয়াট ইজ প্যান রিজিয়ন, তাহলে তখন কিন্তু আমরা বলবো খলজি, তুগলক, চোল, এরা কিন্তু তাদের রাজ্যটা এক জায়গা থেকে অন্য জায়গায় এক্সপ্যান্ড করেছিল। নেক্সট দেখো কি আছে, ওয়েন দ্য মুঘল এম্পায়ার ডিক্লাইন ইন দ্য 18th century, ইট লেড টু দ্য রি-emergence of religious status, but years of imperial pan-regional rule had altered the character of the region across most of the subcontinent. The region were left and the logics of the big and small state. This was apparent in the emergence of, এখানে বলতে চাইছে প্যান রিজিয়নটা কিন্তু আস্তে আস্তে কী করলো, তাদের কিন্তু বিস্তার করতে থাকলো, এবং এই সময়টা কিন্তু 700 থেকে 1750-তে কিন্তু রিজিওনাল বিভিন্ন ডিফারেন্ট লক্ষ্য করা গেছিল, ঠিক আছে। এবারে আমরা চলে আসবো আমাদের নেক্সট টপিক হচ্ছে ওল্ড অ্যান্ড নিউ রিলিজিয়ন। ওল্ড এবং নিউ রিলিজিয়ান্সটা আমাদের কি বোঝাতে চাইছে, অল্প সময়ের মধ্যে এনসিইআরটির বইটা যে চ্যাপ্টারগুলো আছে সেটা কিভাবে ডিসকাস করব, মানে কিভাবে কম টাইমে পড়া যাবে সেটা সম্পর্কে কিন্তু আমি ডিসকাস করছি, ঠিক আছে। এবারে দেখো কি আছে, ওল্ড এবং নিউ রিলিজিয়ান্স। এই ওল্ড এবং নিউ রিলিজিয়ান সম্পর্কে তখনকার সময় কি ধারণা ছিল এবং কেমনভাবে রিলিজিয়ানটা এসেছিল, ঠিক আছে। তো দ্য 1000 years অফ হিস্টোরিয়ান দ্যাট উই আর এক্সপ্লোরিং উইটনেস মেজর ডেভেলপমেন্ট ইন রিলিজিয়াস ট্র্যাডিশন, তখন কিন্তু রিলিজিয়াসেরও বিভিন্ন ডেভেলপমেন্ট হয়েছিল, ঠিক আছে। বিভিন্ন টাইপের রিলিজিয়ান বিভিন্ন টাইপের ওপর ডিপেন্ড করতো। সোশ্যাল ওয়ার্ডস এখানে কিন্তু ইম্পর্টেন্ট ছিল। ইট ওয়াজ ডিউরিং
this period that important changes occurred in what all Hinduism today. This included worship of new deities, the construction of temple by royalty, তারপরে and the growing importance of the Brahmin priests and dominant তারপরে গ্রুপ দিস। তখনকার সময় কিন্তু বিভিন্ন ধরনের আমি একটা দেবতাকে বিশ্বাস করি, আমার যেটা ওয়ার্শিপ আছে তো নিউ ডেইটিস আছে, বিভিন্ন টাইপের কিন্তু দেবতা এসেছিল এবং কিন্তু ব্রাহ্মণদের প্রভাবটাই ডোমিনেন্ট ছিল সব থেকে বেশি। ব্রাহ্মণরা কিন্তু সব কিছু করতে পারতেন। দেয়ার নলেজ অফ দ্য কেন করতে পারতো সব কিছু ব্রাহ্মণরা? কারণ তারা কি জানতো? সংস্কৃত ল্যাঙ্গুয়েজ, যেটা আমির খসরু বলেছিলেন। দিস ডোমিনেন্ট পজিশন ওয়াজ কনসিডারেটেড বাই দ্য সাপোর্ট অফ দেয়ার প্যাট্রনস, new rulers searching for the prestige. One of the major development of this period was emerge of India ভক্তি। এই সময় কিন্তু একটা ভক্তির এমার্জেন্স হয়েছিল, ভক্তি মুভমেন্টে। ঠিক আছে, ভক্তিটা কি? যখন অফ এ লাভিং, মানে কোনো কিছুর প্রতি তুমি কোনো একটা দেবতার প্রতি পুরোপুরি তুমি দিয়ে দিচ্ছ, সেটাই ভক্তি বলছি। অফ এ লাভিং পার্সোনাল ডেইটি দ্যাট ডিভোটস কুড রিচ উইথআউট দ্য এইড অ্যান্ড প্রিসেস অর এলাবোরেট রিচুয়ালস, যেটা রিচুয়ালসগুলো পালন করছে। ইউ উইল বি লার্নিং অ্যাবাউট দিস অ্যান্ড দ্য ট্রেডিশন চ্যাপ্টার নাম্বার 8 কিন্তু তোমরা এটা দেখতে পারবে সুফি ভক্তি সম্পর্কে। ঠিক আছে, এখানে একটুখানি দেখে নাও প্যাট্রনটা কী ছিল। অ্যান্ড ইনফ্লুয়েন্স অন ওয়েলদি ইন্ডিভিজুয়াল হু সাপোর্টস অ্যানাদার পার্সন, কিন্তু অন্য একটা পার্সনকে যারা সাপোর্ট করছে সেটাই কিন্তু প্যাট্রন বলা হতো। ঠিক আছে, দিস ওয়াজ অলসো দ্য পিরিয়ড হোয়েন দ্য নিউ রিলিজিয়ান্স অ্যাপেয়ার ইন দ্য সাবকন্টিনেন্টে কিন্তু নিউ রিলিজিয়ান্সরা বিস্তার করেছিল এখানে। মার্চেন্টস অ্যান্ড দ্য মাইগ্রেন্টস তারপর আছে ফার্স্ট ব্রট দ্য টিচিং অফ দ্য হলি কোরাম টু ইন্ডিয়া ইন 7th century. মুসলিম রিগার্ড দ্য কোরআন অ্যাজ দেয়ার হলি বুক। মুসলিমদের হলি বুক কি? কোরআন। আর আমাদের হিন্দুদেরকেই ভগবদ গীতা, তাই না? তো সেটাই আমাদের এখানে বলতে চাইছিল যে তারা কিন্তু এইটা কিন্তু এনেছিল। ঠিক আছে, এই হলি করমটা। ঠিক আছে, কারা এনেছিল? মার্চেন্টস এবং মাইগ্রেন্টসরা। মেনি রুলার ওয়ার প্যাট্রনস তারপর অফ ইসলাম অ্যান্ড উলেমা, লার্ন theologians and jurists and the like. Hindustan Islam was interpreted in a variety of ways by its follower. There were Shia Muslim and who believed that the Prophet Muhammad son-in-law Ali তারপর was the legitimate leader, মানে যারা সিয়া মুসলিমে বিশ্বাস ছিল তারা বিশ্বাস করতো আলীকে, যেটা প্রফেট মাহমুদের সন-ইন-ল ছিল। ঠিক আছে, এবং তারা কি করছো? তারা মুসলিম কমিউনিটিটাকে কিন্তু বিশ্বাস করতো। এবং দ্য সুন্নি মুসলিমরা কি অ্যাকসেপ্ট করেছিল? তারা লিডারকে অ্যাকসেপ্ট করেছিল, মানে খিলাফতকে অ্যাকসেপ্ট করেছিল, খিলাফত কমিউনিটিকে। অ্যান্ড দ্য সাকসেশন তারপর আছে বিটুইন দ্য ভেরিয়াস স্কুলস অফ ল, হানফি অ্যান্ড সাফি মেনলি ইন ইন্ডিয়া, ইন থিওলজি তারপর আছে অ্যান্ড মিস্টেটিক ট্র্যাডিশন। তখন কিন্তু এই ট্র্যাডিশনটা কিন্তু প্রচলিত ছিল। এবারে দেখো আমরা চলে আসি থিঙ্কিং অ্যাবাউট দ্য টাইম অ্যান্ড হিস্টোরি অ্যান্ড পিরিয়ডস, যেটা আমাদের বিভিন্ন টাইপের থিঙ্কিং এবং টাইম কী করে বিস্তার করেছিল। আমাদের কিন্তু এটা লাস্ট টপিক এনসিইআরটির চ্যাপ্টার নাম্বার 7-এর 1 চ্যাপ্টারে। ঠিক আছে, কি থিঙ্কিং এবং টাইমের হিস্টোরিয়াল পিরিয়ডের এখানে কিন্তু বিকাশ করেছিল। ওকে, দেখো হিস্টোরিয়ান ডু নট সি দ্য টাইম জাস্ট এ পাসিং অফ আওয়ার। হিস্টোরিয়ান কিন্তু টাইম দেখতে পাচ্ছে না। ঠিক আছে, হিস্টোরিয়ান অনলি ডু নট সি দ্য টাইম জাস্ট এস পাসিং অফ আওয়ার, ডে আর ইয়ার, অ্যাজ এ ক্লক অর এ ক্যালেন্ডারের মতো কিন্তু তারা এই জিনিসটাকে দেখছে, হিস্ট্রিটাকে। টাইম অলসো রিফ্লেক্ট চেঞ্জেস ইন সোশ্যাল অ্যান্ড ইকোনমিক organization in this persistent and the transformer of ideas and the belief. The study of the time made somewhat the easier by dividing the part of the segment, মানে এই পিরিয়ডটা কিন্তু বিভিন্ন ভাগে এই সময় বিভক্ত হয়েছিল। এইবারে চলে আসি 9th centuryতে ব্রিটিশরা আমাদের ইন্ডিয়াকে 3টে ভাগে বিভক্ত করেছিল, একটা হিন্দু, একটা মুসলিম আর একটা ব্রিটিশ। ধরো আমাদের এখানে হিন্দি আছে, মুসলিম, মানে তারা বিশ্বাস করতো, বিলিভ করতো যে আমাদের যে অ্যানসিয়েন্ট হিস্ট্রি, যেটা আমরা ক্লাস 6-এ অলরেডি পড়ে এসেছি, সেটাকে তারা ভাবতো যে ওটা হচ্ছে অ্যানসিয়েন্টে যারা থাকতো তারা মানে হচ্ছে হিন্দু ছিল, এবং এই মেডিভিয়াল পিরিয়ডটাকে তারা মুসলিম বলেই উল্লেখ করেছে। মানে তারা ভেবেছিল যে এটা কোনো এখানে কোনো মুসলিম নেই, মানে হিন্দু নেই এই মেডিভিয়াল পিরিয়ডে। আর মডার্ন যে হিস্ট্রি তারা কিন্তু সেটাকে ডেসক্রাইব করেছিল ব্রিটিশ হিসাবে। তো এই ডিভিশনটা কিন্তু একদমই ঠিক নয়। ঠিক আছে, তাই না? দিস ডিভিশন ওয়াজ বেস অন দ্য আইডিয়া, মানে অ্যাকচুয়ালি তারা রিলিজিয়ানের বেসে কিন্তু তারা এটা ডিভাইড করেছিল, এই হিন্দি মুসলিম ব্রিটিশটা। অ্যান্ড দ্যাট দেয়ার ওয়ার দ্য নো আদার সিগনিফিকেন্ট ডেভেলপমেন্ট ইন দ্য ইকোনমি, সোসাইটি অর কালচার, সাচ এ ডিভিশন অলসো ইগনোর। মানে এই সমস্ত ডিভিশন তো সত্যি করে ইগনোর করা উচিত আমাদের, তাই না? পরবর্তীকালে যখন ব্রিটিশরা যেটা করেছিল, মানে হিস্টোরিয়ানরা যেটা দেখেছিল, তারা কিন্তু আমাদের হিস্ট্রিকে অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং মডার্ন হিস্ট্রি হিসাবে কিন্তু ডিসকাস করেছে এবং যেটা আমরা পড়ে থাকি, তাই না? তো ফিউ হিস্টোরিয়ান ফলো দিস প্রেডিকশন টুডে, তারা কিন্তু এই ডিভিশনটা কিন্তু ফলো করছে না তারা ভালোভাবে। তারা কিন্তু হিন্দি, এই অ্যানসিয়েন্ট, মেডিভেল এবং এই মডার্নটাই কিন্তু তারা ডিসকাস করে থাকে। ঠিক আছে, আমরা কিন্তু এই আমাদের যে টপিকটা আজকে যেটা পড়ছি সেটা কিন্তু মেডিভেলের মধ্যেই পড়ছি, তাই না? তাহলে আমাদের যদি বলে এখানে রিলিজিয়ানের দিক থেকে তারা কোনটার ওপর ডিপেন্ড ছিল, তারা কিন্তু সব থেকে বেশি কিন্তু ডিপেন্ড ছিল, মানে আমাদের হিস্ট্রিকে ডিভাইড করেছিল সেটা কিন্তু রিলিজিয়ান বেসে কিন্তু ডিভাইড করেছিল। ঠিক আছে, আজকে তাহলে আমরা প্রথম চ্যাপ্টারটা জাস্ট আমরা জিস্টার সামারিটা দেখে নিলাম, কী টাইপের কেমনভাবে কিন্তু কোশ্চেনগুলো আসতে পারে। ঠিক আছে, জাস্ট আমি একটু ডিসকাস করেছি কেমনভাবে এই চ্যাপ্টারটা পড়তে হবে। তোমরা কিন্তু এটা নিজে ভালো করে পড়ে নিও, এবং ভালো করে আমি নেক্সট দিনকে চ্যাপ্টার 1-এরই যা কোশ্চেন আছে এই চ্যাপ্টারটা থেকে সেই কোশ্চেনগুলো কিন্তু ডিসকাস করবো।